হাসিনা ও জয়ের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি চেয়ে দুদকের চিঠি। জানিয়ে দিব, আওয়ামী স্বেচ্ছাতন্ত্রের অন্যতম সহযোগী ছিল জাতীয় পার্টি, বলছেন রিজভী। এদিকে হাসিনা যদি গণভবনে মারা যেতেন আওয়ামী লীগ বেঁচে যেত, বলছেন ব্যারিস্টার ফুয়াদ। জানাবো, শিক্ষা প্রতিষ্ঠান রক্ষার জন্য যে পরামর্শ দিলেন সার্জিস। জানিয়ে দিব, তারেক রহমান সহ সব আসামি খালাসের রায় বহাল। এবং সর্বশেষ জানাবো, নূরের অবস্থা আশঙ্কাজনক অথচ সুস্থ দেখানোর ষড়যন্ত্র চলছে, বলছেন রাশেদ খান। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। হাসিনা ও জয়ের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি চেয়ে দুদকের চিঠি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির জন্য চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার 4 সেপ্টেম্বর প্লাস জালিয়াতির সংশ্লিষ্ট মামলায় তদন্ত কর্মকর্তারা এই চিঠি পাঠান। চিঠিতে দুর্নীতির মামলায় করা আসামি শেখ হাসিনা ও তার ছেলে জয়ের বিরুদ্ধে এই রেড অ্যালার্ট জারির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে পুলিশ হেডকোয়ার্টারকে অবগত করা হয়। চিঠিতে বলা হয়েছে, শেখ হাসিনা ও তার ছেলে বিদেশে পালিয়ে গেছেন। ন্যায় বিচারের স্বার্থে আসামির অবস্থান চিহ্নিত করে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করতে আদালত ওয়ারেন্ট ইস্যু করেছেন। এদিকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্লট বরাদ্দের জালিয়াতির অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহনা ও বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক, রূপন্তী সহ অন্য আসামিদের বিরুদ্ধে পৃথক 3 মামলায় তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। আজ সকালে ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতে সাক্ষ্য গ্রহণটি অনুষ্ঠিত হয়। এর আগে মামলায় জব্দ তালিকায় 44টি নথির বিষয়ে সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়। আওয়ামী স্বেচ্ছাতন্ত্রের অন্যতম সহযোগী ছিল জাতীয় পার্টি, বলছেন রিজভী। তারেক রহমানের কারামুক্তি দিবসের গুরুত্ব তুলে ধরে রিজভী বলেন, দিবসটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কেন তাৎপর্যপূর্ণ? এখানে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অনেক বিষয় এর মধ্যে জড়িয়ে আছে। কারণ তারেক রহমান হচ্ছে জাতীয়তাবাদী শক্তির সেই ধারাবাহিক নেতৃত্ব, তিনি প্রতিষ্ঠিত হোক তারা এটিকে মেনে নিতে পারেনি। জাতীয় পার্টি ও জিএম কাদেরের ব্যাপারে তিনি বলেন, আমি আগেও বলেছি, জিএম কাদের ইন্ডিয়ায় গেলেন, এখানে সাংবাদিকেরা প্রশ্ন করলেন আপনার সঙ্গে কি কথা হয়েছে, সেই বিষয়ে তিনি বললেন না। তিনি বললেন তাদের সঙ্গে কথা হয়েছে, আমি তাদের পারমিশন ছাড়া কথা বলতে পারবো না। জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণের জন্য তারা নির্দেশ দিয়েছেন, এটা সবাই জানে। এটাও আপনি তাদের অনুমতি ছাড়া বলতে পারবেন না। আপনি কি ভারতের কোনো রাজনৈতিক দল না, বাংলাদেশের রাজনৈতিক দল। এই আপনাদের মেরুদণ্ড, এই আপনাদের নীতি, এই আপনাদের আদর্শ। তিনি বলেন, জাতীয় পার্টির ভূমিকা কি আর অন্যান্য রাজনৈতিক দলের ভূমিকা কি ছিল? শেখ হাসিনা আওয়ামী লীগ ফ্যাসিবাদকে কারা রক্ষা করেছে? কারা 16 বছর জনগণের লক্ষ কোটি টাকা পাচারের সুবিধা করে দিয়েছে? কারা এই দেশকে আওয়ামী লীগ ভয়ঙ্কর স্বেচ্ছাসেবকতন্ত্রকে প্রতিষ্ঠিত করার সিল দেওয়ার দায়িত্ব পালন করেছে? তার মধ্যে একটি হচ্ছে জাতীয় পার্টি। হাসিনা যদি গণভবনে মারা যেতেন আওয়ামী লীগ বেঁচে যেত, বলছেন ব্যারিস্টার ফুয়াদ। শেখ হাসিনা যদি গণভবনে মারা যেতেন আওয়ামী লীগ বেঁচে যেত বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির এবি পার্টি সাধারণ সম্পাদক ও রাজনৈতিক বিশ্লেষক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ব্যারিস্টার ফুয়াদ বলেন, অনেক ল্যাসপেরেন্স গ্রুপ বিশ্বাস করে আওয়ামী লীগ ফিরে আসবে, তবে 1975 সালের আগস্ট আর 2024 সালের আগস্ট ভিন্ন। 75-এর আগস্টে শেখ মুজিব ঘরে বসে খুন হয়েছিলেন, কেউ পালিয়ে যায়নি। আর 24-এর আগস্টে হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। নিজের ঘরে মারা গেলে রাজনৈতিকভাবে এই যে একটা সহানুভূতি হতে পারে, এটা বাংলাদেশ প্রমাণিত হয়েছে। এটা একটি সহানুভূতির রাজনীতি, একটা মন্দিরের রাজনীতি, একটা শোকের রাজনীতি হতো। যেমন শেখ মুজিবকে নিয়ে একটি শোকের রাজনীতি তৈরি হয়েছে। তিনি বলেন শেখ হাসিনাকে দিয়ে সেই শোকের রাজনীতি তৈরি করা যাবে না। পলাতক সেনা প্রধানকে দিয়ে পৃথিবীতে কোনো রাজ্য বিজয় হয় না। এ ব্যাপারে এই নেতা বলেন, আওয়ামী লীগের রাজনীতি থাকবে কিনা তা নিয়ে আমার ভেতরে সন্দেহ আছে। একজন পলাতক স্বৈরাচার কখনো বিজয় বেশে ক্ষমতায় ফিরে আসে না, এরকম কোনো ইতিহাস নেই। হাসিনা যদি সিদ্ধান্ত নিত যে আমি গণভবনে থেকে মরে যাব, তা হয় তার দলটা বেঁচে যেত। তিনি বলেন যে দলের নেত্রী পুরো রাষ্ট্রকে নিয়ে পলাই তার রাজনৈতিক আত্মহত্যা হয়েছে। এই নেতা আর কোনোদিন বাংলাদেশের মুখ দেখিয়ে রাজনীতি করতে পারবে না। শেখ হাসিনার কোনো রাজনৈতিক লিনিয়াস নেই, তার ছেলে মেয়েও অপরাধী, তারা কেউই বাংলাদেশকে ওন করে না। উল্লেখ করে ফুয়াদ বলেন, তাদের জন্য বাংলাদেশটা গায়ে গরু, এখান থেকে অর্থ নিয়ে বিদেশে মাস্তি করবে। তাই এসব বিবেচনায় আমরা এই কথা বলতে পারি যে আওয়ামী লীগের রাজনীতিতে পলিটিক্স হয়ে গেছে। শিক্ষা প্রতিষ্ঠান রক্ষার জন্য যে পরামর্শ দিলেন সার্জিস। রাজনৈতিক দলের পদধারী কেউ শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে না থাকলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অনেক অংশ রক্ষা করা সম্ভব হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। পোস্টে এনসিপি নেতা সার্জিস লিখেছেন, স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হতে চাইলে শিক্ষাগত যোগ্যতা হিসেবে অনার্স পাশের সার্টিফিকেট থাকতে হবে। এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অন্তর্বর্তী সরকারকে এই উদ্যোগের জন্য ধন্যবাদ। এর মধ্য দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রাজনীতিবিদ নামক কিছু অযোগ্য ধান্দাবাজ ব্যবসায়ীদের হাত থেকে কিছুটা হলেও রক্ষা করা যাবে। তিনি লেখেন, কোন রাজনৈতিক দলের পদধারী কেউ শিক্ষা প্রতিষ্ঠানের
ম্যানেজিং কমিটিতে থাকতে পারবে না। এই সিদ্ধান্ত নিতে পারলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনেকাংশে রক্ষা করা সম্ভব হবে। গত 28 আগস্ট বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠন প্রবিধানমালার গেজেট প্রকাশ করা। শিক্ষা মন্ত্রণালয়তে কমিটির সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার নির্ধারণ করা হয়েছে স্নাতক পাস। প্রবিধানমালার ম্যানেজিং কমিটির বিষয়ে বলা হয়েছে নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ব্যবস্থাপনা ও পরিচালনার দায়িত্ব একটি ম্যানেজিং কমিটির উপর ন্যস্ত থাকবে। কমিটিতে সভাপতি, সাধারণ শিক্ষক প্রতিনিধি, সংরক্ষিত নারী শিক্ষক প্রতিনিধি, সাধারণ অভিভাবক প্রতিনিধি, সংরক্ষিত নারী অভিভাবক প্রতিনিধি, প্রতিষ্ঠাতা প্রতিনিধি, দাতা প্রতিনিধি, বিদ্যুৎসাহী সদস্য থাকবেন। এতে সদস্য হিসেবে থাকবেন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান। তারেক রহমান সহ সব আসামি খালাসের রায় বহাল। 2 দশক আগে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার মামলায় তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে হাইকোর্ট যে রায় দিয়েছিল তা বহাল রেখেছেন সর্বোচ্চ আদালত। বৃহস্পতিবার খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল পর্যবেক্ষণ সহ খারিজ করে এই রায় দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 বিচারপতির বেঞ্চ। মামলায় আসামি পক্ষের শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী SM শাহজাহান মোহাম্মদ শিরিন মনি। রাষ্ট্রপক্ষের শুনানি করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ। গত বছর 1 ডিসেম্বর এই মামলার বিচারিক আদালতের রায় অবৈধ ঘোষণা করা হয় করে রায় দেন বিচারপতি AKM আসাদুজ্জামান, বর্তমানে আপিল বিভাগের বিচারপতি, ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ। রায় বলা হয় আইনের ভিত্তিতে মামলার অভিযোগ গঠন করা হয়নি, ফলে বিচারিক আদালতের বিচার অবৈধ। তাই বিচারিক আদালতের দিক থেকে রেফারেন্স নাকচ এবং আসামিদের আপিল মঞ্জুর করা হলো। এই রায়ের ফলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ বিচারিক আদালতের যাদের সাজা দিয়েছিলেন তাদের সবাইকে খালাস দেওয়া হয়। খালাসের এই রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে পৃথক আবেদন করে রাষ্ট্রপক্ষ। নূরের অবস্থা আশঙ্কাজনক অথচ সুস্থ দেখানোর ষড়যন্ত্র চলছে বলছেন রাশেদ খান। সম্প্রতি রাজধানীর কাকরাইলে হামলায় আহত মানবাধিকার পরিষদের সভাপতি ও ডাকসু সাবেক ভিপি নুরুল হক নূরের অবস্থা আশঙ্কাজনক অথচ তাকে সুস্থ দেখানোর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ খান। গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানিয়েছেন নুরুল হক নূরের উপর যে হামলা হয়েছে তা তার উদ্দেশ্যে করা হয়েছে। তিনি বলেন নুরুল হক নূরের শারীরিক অবস্থা এখনো গুরুতর এবং গতকাল হাসপাতাল থেকে বলা হয়েছে যে তিনি সম্পূর্ণ সুস্থ। সে কথার কোনো সত্যতা নেই। নুরুল হক নূর এখনো পরিপূর্ণ সুস্থ হননি। তাকে সুস্থ দেখানোর জন্য পরিকল্পনা চলছে। নূরের নাক থেকে এখনো জমাট বাঁধা রক্ত বের হচ্ছে উল্লেখ করে রাশেদ খান বলেন, সঙ্গে সঙ্গে হাসপাতালের ডিরেক্টরকে ফোন দেওয়া হয়। ডিরেক্টর সহ অন্যান্য ডাক্তাররাও আসেন। আমরা তার বর্তমান অবস্থার কথা জানাই এবং ডিরেক্টর নূরের জন্য প্রয়োজনীয় চিকিৎসা নির্দেশনা দেন। আমরা লক্ষ্য করেছি যে গণমাধ্যমে বলা হয়েছে নুরুল হক নূর সুস্থ, কিন্তু বাস্তবে তিনি আগের অবস্থার মতোই রয়েছেন। রাশেদ খান বলেন, নুরুল হক নূরের চোখের নিচে আঘাতের চিহ্ন দেখা গেছে এবং মুখ দিয়ে কথা বলা সম্ভব হচ্ছে না। তার মুখের মাড়িতে প্রচন্ড ব্যথা রয়েছে এবং ব্রেইনে আঘাতের চিহ্ন থাকায় ব্রেইনও ঠিকমতো কাজ করছে না। তিনি বলেন, আমি আজকের দেখা অনুযায়ী বলছি নুরুল হক নূরের হত্যা করার উদ্দেশ্যে আঘাত করা হয়েছে। নূরের উপর যে হামলা হয়েছে তা নিয়ে পুরো জাতি একতাবদ্ধ জানিয়ে গণঅধিকার পরিষদের এই নেতা বলেন, এদেশের মানুষের চাওয়া হলো যেভাবে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে তেমনি জাতীয় পার্টি ও 14 দল সহ ফ্যাসিবাদী দলগুলোর সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। এই ঘটনার সঙ্গে যুক্তদের ফুটেজ থাকা সত্ত্বেও এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এটি সরকারের জন্য লজ্জার। স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশনা ছাড়া এমন ঘটার সুযোগ নেই। গণঅধিকার পরিষদ মনে করে নুরুল হক নূর এবং তার নেতাকর্মীদের উপর হামলার ঘটনার স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রত্যাহার করা উচিত। রাশেদ খান দাবি করেন, নুরুল হক নূরের সুস্থ দেখানোর যে পরিকল্পনা চলছে তা কোনো লাভ হবে না। নূরকে হত্যা করার উদ্দেশ্যে যে হামলা হয়েছে তার বিচার হওয়া উচিত। জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে এবং যারা এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত তাদেরকে বিচারের আওতায় আনা প্রয়োজন। এই সময় নুরুল হক নূরকে হাসপাতালে দেখতে আসা সবাইকে ধন্যবাদ জানান। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।